ক্যাপিটাল স্ট্রাকচার চার্ট যদি আমরা দেখি তাহলে প্রথমে আসে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে যে একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস দে ডিসাইড টু ইনভেস্ট। এক কথা যে আমি ইনভেস্টমেন্টে যাব। এখন আমার ইনভেস্টমেন্টের জন্য তো আমার ক্যাপিটাল দরকার, ঠিক না? দেয়ার কামস দ্য ফাইন্যান্সিং ডিসিশন, যে আমি কীভাবে ফাইন্যান্স করব, ফান্ড ম্যানেজমেন্টটা কী হবে, কোথা থেকে কালেক্ট করব। দেন ফাইন্যান্সিং ডিসিশনে আমি শর্ট টার্ম নিব না লং টার্ম নিব। শর্ট টার্ম হচ্ছে লেস দেন 1 year, 1 বছরের কম। আর লং রান হচ্ছে বা লং টার্ম হচ্ছে মোর দেন 1 year ধরা হয়। সো ওই সময় আমি কী করবো, ফাইন্যান্সিং ডিসিশনে শর্ট টার্মে না যেয়ে যদি লং টার্মে যাই তাহলে আসবে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। মানে আমি লোন আর আমার, কারণ আমি কোম্পানি যখন কারো কাছে বেচতেছি তখন তো একটা অল্প টাইমের জন্য বেচতেছি না, ঠিক না? আমি এক্সপেক্ট করতেছি যে সে অনেক দিন এটা ধরে রাখবে, ঠিক না? সো ওই সেন্সেই তো আমি কাউকে আমার কোম্পানির মালিকানা দিচ্ছি। আবার আমি যখন লোন নিচ্ছি ব্যাংক তো আমাকে 1 মাসের জন্য দিবে না, বা বড় লোন দেখা যায় যে কোম্পানি একটা ব্যাংক হচ্ছে 5 বছর 10 বছর ধরে টাইম নিয়ে দিয়ে দেয়, ঠিক না? আচ্ছা, একটা কোয়েশ্চেন করি এর মধ্যে, বলেন তো, ব্যাংক থেকে আপনি টাকা নিলেন, হ্যাঁ, ফোর্সে আপনি নিলেন 5 লাখ টাকা লোন। এখন ব্যাংক আপনাকে বললো 3 বছরের মধ্যে পরিশোধ করতে, ঠিক আছে? এখন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন 1 বছরের মধ্যে 5 লাখ আপনি উঠে গেছে, 5 লাখ টাকা ফেরত দিতে চাইবেন ব্যাংকে। ব্যাংক এটা নিতে চাবে না? হ্যাঁ, কেন? আগে আগে টাকা পড়ে যাচ্ছে ব্যাংক, ফুল ইন্টারেস্টে পাবেন স্যার। হ্যাঁ, ইন্টারেস্ট। আচ্ছা, আপনি বলুন। আমি এটা বলতেছিলাম যে 3 বছরের মধ্যে যে একটা ইন্টারেস্ট আসতো, ভেরি গুড, করতে পারছেন, ভেরি গুড, ইয়েস, এক্স্যাক্টলি। সো ব্যাংক থেকে টাকা পরে দেওয়াও সমস্যা, আগে দেওয়াও সমস্যা, বুঝছেন? আগেও নিতে চাবে না, পরেও নিতে চাবে না, কারণ যদি আপনি আগে দিয়ে দেন তাহলে ওরা ইন্টারেস্ট পাবে না, ঠিক না? সো ব্যাংক এটা নিতে চাবে না। সো আমরা যখন ব্যাংক থেকে একটা বড় ক্যাপিটালের লোন ইস্যু করি তখন সে একটা বড় টাইমের জন্য দেয়, ঠিক আছে? সো বড় টাইম মানে কিন্তু এটা কি আলটিমেটলি চলে আসে লং টার্ম। লং টার্ম মানে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, ঠিক আছে? দেন ক্যাপিটাল স্ট্রাকচারের আবার দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন আর একটা হচ্ছে ডেট প্লাস ইকুইটি মিক্স। এটা আমি বলছিলাম যে ডিভিডেন্ড নিয়ে আমরা আলোচনা করব না। এটা হচ্ছে বেসিক্যালি, যদি খুবই বেসিক ভাবে বলি আপনাদেরকে, এটা হচ্ছে যে ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, লাভের অংশ। একটা কোম্পানি একটা ব্যবসা করে লাভ করে, লাভের একটা অংশ সে তার স্টক হোল্ডার্সদেরকে দেয়, যারা ধরে আছে ওনারশিপ তাদেরকে দেয়। এখন এটা কিভাবে দিবে ওটার কিছু প্যাটার্ন আছে, কিছু ক্যালকুলেশন আছে। হ্যাঁ, সো এটা আমাদের এই মুহূর্তে ওটা নট ইম্পর্টেন্ট, মানে দরকার নেই। হ্যাঁ, সো এটা বাদ। দেন ডেট আর ইকুইটি মিক্স, এটা নিয়ে অলরেডি আমরা কথা বলছি। লিভারেজিং মানে কি? গ্রিপ করা। মানে আমি যখন কোনো টাকা বড় করতেছি, কারো কাছ থেকে ধার করতেছি, দ্যাট মিনস আই এম লিভারেজিং। এটার ইংলিশ মিনিং হচ্ছে গ্রিপ করা, গ্র্যাব করা, ধরে ফেলা। এটাকে ফাইন্যান্সে বলে টু বরো মানি, অ্যান্ড আফটার বরোয়িং ইউ ডু দ্য ফাইন্যান্সিং বা ইউ ইনভেস্ট, বা এটা দিয়ে আপনি কাজ করেন, মানে টাকাটাকে রোল আউট করেন। সো এটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল লিভারেজিং। তো এই ডেট অ্যান্ড ইকুইটি মিক্স, ডেট মানে কি? আমি ধার করতেছি, ধার আনা মানে কি? আমি লিভারেজ করতেছি না। আর যদি আমি ধার না করতাম, যদি ধার করি, 1 টাকাও যদি ধার করি, ওই ফান্ডটাকে বলা হয় লিভার্ড ফান্ড, ঠিক আছে? লিভার্ড। আর যদি আমরা পুরাটাই ইকুইটি মানে 100%ই মালিকানা দিয়ে দিছি, তখন আমরা ওটাকে বলে আনলিভারেড, বুঝছেন? লিভার্ড অ্যান্ড আনলিভার্ড। সো ইন জেনারেল, ইন রিয়েলিটি আমরা কখনোই পুরা লোন বা পুরা মালিকানায় কোনো কোম্পানিকে দেখবো না। যে কোম্পানিটা করা থাকলে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের পড়ালেখায় সমস্যা আছে যদি কেউ করে থাকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, বা জানাশোনা নলেজে বা তার মার্কেট অ্যানালাইসিস মানে সে কম করছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে রিয়ালিটি এই দুটার মিক্সই হয় সবসময়। আচ্ছা, সেটা কি করে? ইফেক্ট অন ইপিএস আর ইফেক্ট অন রিস্ক, মানে রিস্ক আর ইপিএস এর উপর একটা ইফেক্ট ফেলে। কারণ আপনার এই লিভারেজিং এর উপর নির্ভর করবে যে ইপিএসটা কেমন হবে আর রিস্ক কেমন হবে। ইপিএসটা কি? আর্নিং পার শেয়ার,
প্রত্যেকটা শেয়ার থেকে কিরকম আর্নিং আসতেছে সেইটা। আর রিস্ক তো রিস্ক, টাকা হারানোর ভয়। হ্যাঁ, এখন আমি যদি একটাও ডেট না নেই, পুরাটাই যদি ইকুইটি নিয়ে নেই, তাহলে এটা একটা ম্যাসিভ ইফেক্ট পড়বে না ইপিএস এ। আমার স্টক হোল্ডার্সদেরকে বেশি শেয়ার দিয়ে দিতে হচ্ছে, ওনার বেশি, ঠিক না? আবার যদি আমি পুরাটাই লোন নিয়ে নিই, আমি টাকা ফেরত না দিলে কি হবে? রিস্ক বেড়ে যেতে পারে না অনেক বেশি, ঠিক না? 100% মনে করেন লোন নিতাম, হ্যাঁ পুরাটাই, তখন যদি বাই চান্স আমি ফেল করি, টাকা দিতে না পারি, তখন কি আমার কোম্পানি তো ব্যাংকরাপ্ট হয়ে যাবে। হ্যাঁ, নিলামে উঠে দিবে। হ্যাঁ, সো এইটার উপরে কিন্তু ডিপেন্ড করে ইপিএস আর রিস্কের উপর একটা ইফেক্ট পড়ে। দেন ওটা আলটিমেটলি ইফেক্ট অন কস্ট অফ ক্যাপিটালের উপর ডিপেন্ড করে, ইফেক্ট ফেলে কিভাবে? কারণ এই ইপিএস আর রিস্ক এটাই তো সেই আইটাকে নাড়া দেবে, ঠিক না? ওই যে আমরা আই দেখছি না একটা, আমি বলছিলাম যে এই আমরা যখন টাইম ভ্যালু অফ মানির ম্যাথ করছি তখন ওখানে একটা আই ছিল, ইন্টারেস্ট রেট। ওইটা হচ্ছে কোম্পানির জন্য বা যে আপনাকে টাকা দিচ্ছে তার জন্য রিকোয়ার্ড রেট অফ ইন্টারেস্ট, মানে আপনার থেকে আমার 10% লাগবে। আর এই যে আপনি টাকা নেওয়ার জন্য আপনি যে আমাকে 10% দিয়ে দিচ্ছেন, এটা কি আপনার জন্য একটা কস্ট না, খরচ, ঠিক না? আপনি তো দিতে চাইবেন, আপনি আমাকে কম টাকা দিতে চাইবেন, আমি আপনার কাছ থেকে বেশি নিতে চাই। ব্যাপারটা তো এরকমই, ঠিক না? আমরা যখন একটা কিছু বেচি, একটা অ্যাসেট যখন বেচতে যাই, আপনার কি মোটিভেট, মানে আপনি কিভাবে মোটিভেটেড বা আপনার মাথায় কি কাজ করে যে হ্যাঁ আমি বেশি টাকা এটা বেচবো। আবার যে আপনার কাছ থেকে কিনবে সে কি কম টাকা এটা কিনতে চায়, ঠিক না? সো দ্যাটস হাউ যে ধার দিচ্ছে বা যে ডেট ইস্যু করতেছে, হ্যাঁ, তার সবসময় আয়ের ভ্যালুটা সে বেশি চায়, ঠিক আছে? আর যে নিচ্ছে সে আয়ের ভ্যালুটা কম চায়, ঠিক আছে? সো আমরা যেহেতু এটা কোম্পানি পার্সপেক্টিভে বলতেছি, সো কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে যে আমি কারো কাছ থেকে ইকুইটি নিলেও তো আমার ইকুইটি হোল্ডারকে কি করতে হবে? রিটার্ন দিতে হবে। এটা আমার জন্য একটা কস্ট, রিটার্ন দিতে হবে না? তার কাছ থেকে কারো কাছ থেকে টাকা নিয়ে আমার তো তাকে কিছু ফেরত দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। সো এটাকে আমরা বলি হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? ক্যাপিটাল নেওয়ার জন্য যে কস্টটা হচ্ছে, সহজ বাংলা, ঠিক আছে? দেন ফাইনালি এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্মের উপর নির্ভর করে। এখন আপনি যদি অনেক বেশি ইন্টারেস্ট দিয়ে দেন, অনেক বেশি রিটার্ন দিয়ে দেন, আপনার কোম্পানি ফান্ডে কোনো টাকাই থাকবে না, তখন আপনি নতুন প্রজেক্ট অনবোর্ড করতে পারবেন না। এর ফলে কি হবে? আপনার কোম্পানি বাড়ি খাবে, কোম্পানির ভ্যালু কমে যাবে, কোম্পানিতে কোনো ইনভেস্টার আসবে না, ঠিক না? এরকমই তো হয় রিয়েলিটি। আপনি যদি মনে করেন যে আপনি প্রত্যেক দিন চকলেট তৈরি করেন, 2 দিন চকলেট যদি তৈরি না করতে পারেন কোনো কারণে, তাহলে আপনার কোম্পানির ভ্যালু কমে যাবে না? আপনার দেখা যাবে যে একটা সময় যে চকলেটের দাম কমে দিতে হবে মার্কেটে টিকে থাকার জন্য, ঠিক না? সো আলটিমেটলি ক্যাপিটাল স্ট্রাকচার অফ ডিসিশন একটা মানে ভ্যালু অফ দ্য ফার্মের উপরও নির্ভর করে, মানে ভ্যালু অফ দ্য ফার্ম এটার উপর নির্ভর করে। এটার কিছু থিওরি আছে, মানে এগেইনস্ট এ ফর, ওটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি যখন বললেন যে এটা আমাদের এক্সামে থাকবে না, এখন এর প্রতি ইন্টারেস্ট কমে গেছে। না না, রাখেন রাখেন, এটা থাকবে না বলতে জিনিসটা হচ্ছে যে এই বেসিক জিনিস যেটা শিখে যাচ্ছে, মানে ডেট, ইকুইটি, ইনস্ট্রুমেন্ট, এগুলো আপনার তো সবসময় না, আপনি একটা অ্যাডভান্স আগে থেকে শিখে ফেলবেন, ঠিক না? আবার এটা দিয়ে আমাদের একটা চ্যাপ্টারও কভার হয়ে গেল ফাইনালের জন্য, ঠিক না? যাই হোক, মানে আমরা কোনো কিছু পড়লে ওটা কখনো বিফল হয়ে যায় না। কিন্তু জিনিসটা হচ্ছে আগে যেমন আমরা ভিতর থেকে একটা জানার চেষ্টা করছিলাম স্যার এটা কেন হলো, এখন প্রশ্ন করতে মন চাচ্ছে না, আপনি যা বুঝাবেন তাই। না না, প্রশ্ন করবেন, কেন করবেন? এটা শিখে নিচ্ছে না, শিখাটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের লাগবে আলটিমেটলি সব, মানে পরে যখন আপনারা ক্যাপিটাল স্ট্রাকচার পড়তে যাবেন অন্য কোর্সে, ইজিয়ার হবে, অনেক ইজিয়ার, যদি রিটেইন করতে পারেন। এই ধরনের ম্যাথ আছে স্যার? এই সাইডের ম্যাথ আছে? আচ্ছা, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। না স্যার, ও ম্যাথ থেকে এটাকে কি বল? ম্যাথ আছে, ম্যাথ ইজি, অনেক ইজি। এটাকে কি বল? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে একটা ইকুয়েশন সলভ করা হয়, বলতে পারবেন কি জানেন? কমার্সে কে দিয়া কমার্সে ছিলাম না, আপনি না পারলে তো আপনার খবর আছে, বলেন। স্যার অ্যাসেট আর লায়াবিলিটি আর স্ট্যাটাস ইকুইটি যেন সেম ইকুয়াল, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, আপনার বেঁচে গেল। A equals to L plus C, পড়েন নাই?
হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং? আমার ফ্রেন্ড আমার কানে এসে খালি যে কমার্সে ছিল খালি বলতো জানিস ফাদার অফ অ্যাকাউন্টিং ফাদার অফ অ্যাকাউন্টিং কে? নাম কি? লুকা প্যাসিওলি। নাম শোনেন নেই? শুনছেন তো? এটা কিন্তু আমি পড়ি নাই ছোটবেলায়, এটা আমার ফ্রেন্ড এসে খালি আমার কানের মধ্যে বলতো লুকা প্যাসিওলিকে চিনিস, ফাদার অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, তো যাই হোক, সো জিনিসটা হচ্ছে ব্যালেন্স শিটটাকে ব্যালেন্স দুইটা পাশ মিলাম, ঠিক আছে? দুইটা পাশ কিভাবে? এখান থেকে কিছু মাইনাসে এখানে অ্যাড হলো, প্লাস মাইনাস করে আমরা মানে হচ্ছে ব্যালেন্স শিটটা মিলাই দেয়। অ্যাসেট থেকে কিছু বের হচ্ছে, লাইবিলিটিসে কিছু প্লাস হচ্ছে। অ্যাসেট থেকে বের হওয়ার জন্য কি আমাদের লায়াবিলিটিস বাড়তেছে না? যখন আমরা কোনো কিছু একটা টাকা রোলিং করতেছি বা কাউকে টাকা পে ব্যাক করে দিচ্ছি, ওইটার এগেনস্টে আবার কারো কাছ থেকে আমরা টাকা নিয়ে জিনিসটাকে কি ব্যালেন্স করতেছি না? মানে পৃথিবীতে যে কোনো জিনিসই আপনি কি করেন, সবসময় ব্যালেন্স করেন, ঠিক না? মনে করেন আজকে সাপোজ আপনার হাতে অনেক কাজ আছে, হ্যাঁ, জেনারেল সেন্সে বুঝছেন, হাতে অনেক কাজ আছে, আবার এট দ্য সেম টাইম ফ্রেন্ডের সাথে মানে চিলে যাইতে হবে, হ্যাং আউটে যেতে হবে। ওই ফ্রেন্ড মনে করেন আমেরিকায় চলে যাচ্ছে, ঠিক আছে? এখন আপনাকে তো এই জিনিসটা ব্যালেন্স করতে হবে, ঠিক না? কীভাবে ব্যালেন্স করবেন? ফ্রেন্ডের সাথে চিল, মানে দুইটাই করতে হবে। ফ্রেন্ডের সাথে চিল করবেন, রাত্রে 2 ঘন্টা এক্সট্রা দিয়ে কম ঘুমায় আপনার কাজটা শেষ করতে হবে, নাকি? এটাই তো করবেন নাকি? সো উই অল ডু ব্যালেন্স ইন দ্য লাইফ, সো ডাজ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টও ব্যালেন্স করে সব, যেটার নাম ব্যালেন্স শিট, ঠিক আছে? সো এখানে কি হয় দেখেন, এই যে অ্যাসেট আর এই লায়াবিলিটিস আর ইকুইটি সব সময় ইকুয়াল। যদি ইকুয়াল না হয় তাহলে ম্যাথে ভুল আছে। একটা কোম্পানির একটা ইন্টারভিউতে মজার একটা সেশন আপনার সাথে একটু শেয়ার করি। কোম্পানিটার নাম হচ্ছে ডিবিএল, নাম শুনছেন? ডিবিএল সেরামিক্স। কেউ ডিবিএল এর নাম শুনেননি? আচ্ছা, এটার ফুল নেমটা একটু মানে উইয়ার্ড, দুলাল ব্রাদার লিমিটেড। হ্যাঁ, দুলাল ব্রাদার লিমিটেড বলছিলাম। আচ্ছা, ওইটা সম্পর্কে তো বলছেন। এখন ওখানে ওইটার জন্য আমি গেছিলাম হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এর একটা পোস্টের জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম, এক্সিকিউটিভ। তো আমরা বলে যে আচ্ছা অনেক সময় তো আপনার ওই ব্যালেন্স শিট মিলে না বা ট্রায়াল ব্যালেন্স মিলে না, এটা কেন মিলে না বা এই মিলাইতে গেলে কি করা যেত? আমি খুব মজা করে বলছিলাম যে স্যার পরীক্ষার হলে অ্যাকাউন্টিং পরীক্ষায় যখন ব্যালেন্স শিট মিলাইতে যেতাম তখন মাঝে মাঝে দেখতাম যে 3 পাস মিলে না। স্যার জোর করে আমি মিলাই দিয়ে আসছি, মানে না এখানে তো এটা করা যাবে না। হ্যাঁ, আমি বললাম যে স্যার অনেক সময় সিস্টেম এরর থাকে, আমাদের স্টেটমেন্ট অ্যানালাইসিস ভুল হয়, লেজারগুলো ঠিক মতো এন্ট্রি হয় না, এর জন্য ব্যালেন্স শিট মানে পরে এটা আবার অ্যাকচুয়াল বলছি, কিন্তু তাই বললাম যে স্যার অ্যাকাউন্টিং ক্লাসে সবসময় এই কাজটা করছি, যখনই দেখতেছি ব্যালেন্স শিট মিলতেছে না আস্তে করে এখানে মনে করেন 7 লাখ হয়েছে, এখানে 7,70,000, এখানে আস্তে করে একটা 7 বসে, ঠিক আছে? ফ্যাকাল্টিতে একটু যাই হোক না যে হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে যাই হোক না কেন আপনার এই 2 পাশ মিলাইতে হবে। হ্যাঁ, আমার মতো আমার অ্যাকাউন্টিং এর ক্লাসে যা করছিলাম কর্পোরেটে ওই কাজ করতে গেলে আপনার চাকরি চলে যেতে পারে। হাসান ভাই কি করেছে? ম্যাথ কমন এসে দিয়েছি, তা পারেছে সেটা ঠিক না, ইটস আ ভেরি কমন সিনারি, এটা সবাই করে। আমিও আমার খাতায় প্রচুর দেখতে পাচ্ছি এই রিফ্লেকশন। হ্যাঁ, 1 + i লেখছে, এখানে m এর ভ্যালু নাই, এখানে কোনো m দেয় নাই, আবার অ্যানসারে গিয়ে দেখি যে খুব সুন্দর প্রপার অ্যানসার। আমি বললাম যে ছেলেরা কপি করতে যায় ওই এমটা দিতে ভুলে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, বুঝায় খাতা দেখলে বুঝায় যে কে কপি করতেছে বা কি করতেছে। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে একটু পরে বলতেছি, মাথায় রেখে মনে করা। আচ্ছা, সো খাতা নিয়ে এই দুইটা জায়গায় ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? এখন ফ্যাক্টরটা হচ্ছে যে এই যে দেখেন এইখানে যে লায়াবিলিটি সাইড, সো ফাইন্যান্সিং ডিলস উইথ দিস লায়াবিলিটি সাইড। তার মানে ফাইন্যান্সিং এর কাজ হচ্ছে যে আমি আমার লায়াবিলিটিটাকে কমাইতে পারবো বা অ্যাসেটের সাথে অ্যাসেটকে
আমরা কি কারেন্ট রেশিও করছি না মিড টার্ম পরীক্ষায়? কারেন্ট রেশিও এক মানে কি? দুটাই যদি মিলে যায়, এক হয়ে যায়, তার মানে আপনি আপনার অ্যাসেটগুলো প্রপারলি ইউটিলাইজ করতেছেন লায়াবিলিটি মিটিগেট করার জন্য। পারফেক্ট, 100%। মানে এটার মিনিং কিন্তু আপনারা যে রেশিওগুলো করছেন প্রত্যেকটার কিন্তু একটা মিনিং আছে, যে আপনার একটা লায়াবিলিটি, এক ইউনিট লায়াবিলিটির জন্য একটা অ্যাসেট রেডি আছে লায়াবিলিটিটাকে মিটিগেট করার জন্য। আপনি কি মানুষের কাছে দায়ী থাকতে চাবেন? চাবেন না। সো ইউ হ্যাভ টু ইউজ দ্য অ্যাসেটস টু মিটিগেট দ্যাট। ঠিক আছে? সো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফাইন্যান্সিং ডিলস উইথ ইট, যে আমি আমার অ্যাসেটকে কিভাবে ইউটিলাইজ করতেছি লায়াবিলিটি মিটিগেট করার জন্য। এটা গেল ফাইন্যান্সিং। অ্যান্ড ফাইন্যান্সিং এর দুইটা সাইড আছে, শর্ট টার্ম আর লং টার্ম। ঠিক না? শর্ট টার্ম হচ্ছে এটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল, এটার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে? সো এই দেখেন এই পাশে যদি আমরা এই কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট মানে কারেন্ট, এখন কারেন্ট মানেই শর্ট টার্ম। যখনই দেখবেন অ্যাকাউন্টিং এ ফাইন্যান্সে কারেন্ট কথাটা দেওয়া আছে, তার মানে এটা শর্ট টার্ম সবসময়। হ্যাঁ, এখানে দেখেন এই যে শর্ট টার্ম লোন পেয়েবল, কারেন্ট পোর্শন, অ্যাকাউন্টস পেয়েবল, মানে আপনার খুব ইমিডিয়েট দিয়ে দিতে হবে, ইনকাম ট্যাক্স পেয়েবল, এগুলা কি? এগুলা কারেন্ট না, সব শর্ট টার্ম। সো এইটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডিল। এর নিচে যা আছে অর্থাৎ লং টার্ম লায়াবিলিটিস, স্টক হোল্ডার্স ইকুইটি, এই জায়গাটা ডিল করে ক্যাপিটাল স্ট্রাকচার। তার মানে এই পুরো ব্যালেন্স শিটটা এই জায়গাটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য রিজার্ভ। ঠিক আছে? দেখেন এখানে আপনার কিছু কিছু কথা আপনারা যে করছিলাম মনে পড়বে। কমন স্টক দেখছেন, কমন স্টক নিয়ে আমরা কথা বলছিলাম না, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার বলছিলাম না, এই দেখেন কমন স্টকের কথা আসছে। তারপরে দেখেন এই যে ডেট, বন্ডস দেখছেন, বন্ডস, নোটস, তারপরে আর কি আছে এখানে, আর এগুলো আমরা রিটার্ন আর্নিং এগুলো আমরা করিনি। আবার দেখেন এই যে ইকুইটি, স্টক হোল্ডার্স ইকুইটি আমরা করছিলাম না। বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচার এই জায়গাটা নিয়ে ডিল করা হচ্ছে। ঠিক আছে? এর জন্য আমি এটা লেক্সিক্যাল লেটস ওয়াচ ভিজুয়ালি অ্যাকচুয়ালি কি জিনিস। সো এই জায়গাটায় যত ধরনের ক্যারিকেচার আছে, ফাইন্যান্স ম্যানেজার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নিয়ে এই জায়গাটায় এমপ্লয় করে কাজ করে। ঠিক আছে? ক্লিয়ার? কোনো ডাউট? ওকে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের কিছু ফিচার্স আছে। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা জিনিসের কি একটা ফিচার আছে, ঠিক না? যেমন মানুষের ফিচার আছে, হাত, পা, কান, নাক, মানুষের ফিচার, ঠিক না? বা মানুষের, বা মনে করেন যে আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন একটা ফিচার দিতে পারে, বা এই একটা মোবাইল বা ল্যাপটপ বা প্রত্যেকটা একটা ফিচার থাকে না, মানে তার কি কি আছে, হোয়াট দ্য থিং হ্যাজ, হোয়াট দ্য থিং হ্যাভ, এগুলাকে কি আমরা ফিচার বলে থাকি। এক একটা জিনিসের এক এক আলাদা আলাদা ফিচার থাকে। যেমন এই এসিটার ইনভার্টার আছে, অন্য একটা এসির ইনভার্টার নাও থাকতে পারে, সো এটার ফিচার হচ্ছে ইনভার্টার, ঠিক না? সো সেরকম ক্যাপিটাল স্ট্রাকচারের ফিচার আছে। ফিচারগুলো কি কি? এই চারটা, আরো আছে 6টার মতো আছে, বাট 4টাই, মানে এই 4টা জানলেই হবে, বেশি দরকার নেই। সো প্রথমত ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিটা কি? যে আপনি চাইলেই ফান্ড রেজ করতে পারবেন, বাট অবশ্যই সেখানে কিছু ক্লজ আছে। আপনার কাছে টাকা নেই, কেমন ফান্ড আপনি রেজ করবেন, ঠিক না? সো ইউ আর ফ্লেক্সিবল, এবং আপনি কি করতে পারবেন, ইকুইটি আর ডেটের মধ্যে একটা মিক্সচার ঘটাইতে পারবেন। ঠিক আছে, আমি এত টাকা লোন নিব, এত টাকা আমি মালিকানায় ছেড়ে দেবো, বা এত স্টক আমি দিয়ে দিই, ঠিক না? এরকম একটা ব্যাপার আছে। সো ইউ আর ভেরি ফ্লেক্সিবল ইন দিস, দ্যাটস ওয়াই ওয়ান অফ দ্য ফিচার ইজ ফ্লেক্সিবিলিটি। দেন নেক্সট হচ্ছে কন্ট্রোল। অর্থাৎ আপনি চাইলে জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এখানে দেখেন দুটা কথা বলা আছে, ইকুইটি ডাইলুটস বা ডাইলিউশন, এটা একটা টার্ম, আর কভেনেন্টস। হ্যাঁ, ইকুইটি ডাইলিউশনটা কি? ডাইলিউশনটা হচ্ছে যে কোম্পানি যখন পয়সা বেড়ে যায় বা কোম্পানি একটা পর্যায়ে যায়, তখন কোম্পানির যে রেজিস্টার যে শেয়ারগুলো আছে তার চেয়ে বেশি শেয়ার সে আবার নতুন করে ইস্যু করতে পারে। মনে করেন একটা কোম্পানির এখন ভ্যালু হচ্ছে 1000 টাকা ভ্যালু, ঠিক আছে?
তার মানে 1000 টাকা দিয়ে আপনি কোম্পানিটাকে কিনতে পারবেন, পুরো কোম্পানিটাকে। হ্যাঁ, এখন এই 1000 টাকা 100টা ভাগে ভাগ করা আছে, তার মানে শেয়ার কয়টা? 1000 টাকাটা 100টা ভাগে ভাগ করা আছে। না না, তাহলে শেয়ার মানে শেয়ার কয়টা তাহলে? 10টা। না, শেয়ার 100টা, ঠিক আছে, মানে শেয়ারের দাম কত? 10 টাকা। 10 টাকা, হ্যাঁ এক্স্যাক্টলি। সো শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, ঠিক না? সো পার শেয়ার 10 টাকা, 100টা শেয়ার আছে, ঠিক না? এখন এর মধ্যে মনে করেন আমি 10% ওনার, মানে 10টা শেয়ার আমার, 100টার মধ্যে 10টা শেয়ার আমার, তাহলে কোম্পানির কয় পার্সেন্ট আমি ওন করি? 100টার মধ্যে 10টা শেয়ার আমার, টোটাল 100টা, 10টা ওন করতেছি আমি কিনে রাখছি, তাহলে আমি কত পার্সেন্ট ওন করি? 10%, এক্স্যাক্টলি 10%। বোর্ড অফ ডিরেক্টরস কি করলো? আগামী এজিএম এ বললো যে ঠিক আছে, আমরা আরো 1000 মানে 100টা শেয়ার ইন্ট্রোডিউস করবো বা 100টা শেয়ার ইস্যু করবো, কারণ ওই পরিমাণ ফান্ড আমাদের জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? 200 সো কি হবে তখন? আরো 100টা অ্যাড হয়ে 200টা হলো, ঠিক না? 200 হয়ে গেল না? আর আপনার শেয়ার আমার শেয়ার কয়টা? 5%। 5%। বলতেছি, ভেরি গুড, ধরতে পারছেন। তাহলে এখন ভ্যালু কত? 2000, ঠিক না? কিন্তু আমার শেয়ার কয়টা ছিল? 10টা, ঠিক না? 10টা শেয়ার ছিল। এখন আমি কি করব? আমার তো দেখতেছি 5% নেমে, মানে এত হয় না, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, ইকুইটি ডাইলেশনে 0.5% কমে আর কি, মানে এরকম টাইপের, মানে এত হয় না। এটা জাস্ট আপনাদেরকে ক্লিয়ার পিকচার বোঝানোর জন্য বলতেছি। তো 10% থেকে 5% নেমে গেল, কারণ আমার শেয়ার আছে 10টা। এখন আমার ওই আবার 10% রিগেইন করার জন্য কি আমার আরো 10টা শেয়ার কিনতে হবে, ঠিক না? তখন আমি কি করব? কোম্পানিকে বলবো যে আমি দিচ্ছি, আমার 10%ই লাগবে, আমি কমাইতে চাই। এটাকে বলা হয় ইকুইটি ডাইলুশন, মানে ওনারশিপটাকে ডাইলুট করে ফেলে, ওলাটে করে ফেলে। দেন আবার কি করি আমি? এই চাপে পড়ে, প্রেসারে পড়ে, বা প্রেস্টিজ হইতে পারে, সোশ্যাল প্রেস্টিজ হইতে পারে, অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। এটা আবার আমরা একটা কোর্স করছিলাম, এটার নাম হচ্ছে বিহেভিয়ারাল ফাইন্যান্স। মানে একটা ইনভেস্টরের প্যাটার্নে, মানে একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করতে যায় তখন তার মাথায় কি ঘুরে, কিভাবে সে এফেক্টেড হয়, এটার একটা কোর্স ছিল বিহেভিয়ারাল ফাইন্যান্স। এটা খুব কম জায়গায় আছে, খুব একটা জায়গায় নাই, এবং এটা নিয়ে এখনো প্রচুর রিসার্চ হচ্ছে, বিহেভিয়ারাল ফাইন্যান্স। তো যাই হোক, তো তখন কি হয়? ওই ওনার বা যে এই শেয়ারটা ধরছে, মানে আমি তখন চাবো যে না, আমার ওই 10% আবার আগে মানে লাগবেই। তখন আমি কি করবো? বাধ্য হয়ে বা যেমনি হোক আমি আবার টাকা ভরে 20টা শেয়ার কিনবো, ঠিক না? কিনে আমি আমার 10%-এ রাউন্ড অফ করবো, ব্যাক আসবো। এটাকে বলা হয় ইকুইটি ডাইলুশন, এবং এটা অনেক ফরমামেশন হয় কোম্পানি। আর এইভাবে কোম্পানি ফান্ড রেজ করে, এভাবে কোম্পানি কি করে? ফান্ড রেজ করে, ঠিক আছে? ক্লিয়ার ইকুইটি ডাইলুশন। আর গভর্নেন্সটা কি? গভর্নেন্স হচ্ছে সিম্পল এগ্রিমেন্ট বা হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি, এক কথায় বাইল্যাটারাল এগ্রিমেন্ট বলতে পারেন। তো এটা একটা সিনোনিম, কিছু না, একটা এগ্রিমেন্ট। আপনাকে আমি লোন দিচ্ছি, এতদিন পর, এত মাস পর, এত বছর পর আপনি আমাকে একটা ইন্টারেস্ট সহ টাকাটা ব্যাক করে দেবেন, ঠিক না? এটা কি একটা এগ্রিমেন্ট পেপার যদি আমরা বানাই, ওটাকে আমরা গভর্নেন্স বলি, ঠিক আছে? এরকম একটা এগ্রিমেন্ট পেপার। রিস্ক অলরেডি আমরা বলছি যে রিস্ক জিনিসটা কি। সো এটা কিন্তু দেখেন ক্যাপিটাল স্ট্রাকচারে থেকে ইকুইটি আমরা বের করি, ঠিক না? আর ইকুইটি ডাইলেশন হচ্ছে, তাহলে কি এটা একটা ফিচার না ক্যাপিটাল স্ট্রাকচারে? এবং এটাকে কন্ট্রোল করা যায়, রেগুলেট করা যায়, আমি কতটুকু ডাইলেশন করব, আদৌ কি করব না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইটস ওয়ান অফ দ্য ফিচার। দেন রিস্ক আছে। রিস্ক হচ্ছে আপনার টাকা নাই, কিন্তু আপনি ফাঁকা মাথায় গোল দেওয়ার মতো ইচ্ছা মতো লোন ইস্যু করবেন। এটা হয় না, অনেকেই করে না, টাকা পয়সা নিয়ে দিয়ে ভাগে, ঠিক না? এখন যারা মনে করেন ভাগতে পারে তারা তো বেঁচে গেল, কিন্তু অনেকেই তো ভাইগে বাঁচতে পারে না, তাদেরকে তো ধরতে হবে, মানে ধরে ফেলে প্রশাসন বা পুলিশ, ঠিক না? সো ক্যাপিটাল স্ট্রাকচার আপনি যদি পুরা লোন দিয়ে ভরায় ফেলেন, শুধু পুরা লোন দিয়ে না, আপনি স্টক হোল্ডার্সদেরকে প্রমিস করলেন যে আপনি এই প্রজেক্ট করবেন, বা আপনি একটা অ্যামাউন্টের টাকা নিলেন এবং তাদেরকে জেনারেল মিটিংয়ে বললেন যে
আগামী বছর আমি একটা ফুটবল মাঠ তৈরি করব, আগামী বছর আমি একটা সিনেমা হল তৈরি করব, আগামী বছর আমি একটা শপিং মল তৈরি করব। কিন্তু আদত পক্ষে আপনি এটা করলেন না, টাকা ইচ্ছা মতো নিলেন সবার কাছ থেকে, কিছুই করলেন না, কোম্পানি কোনো লাভ করলো না, টাকা পকেটে ঢুকে আপনি বিদেশে চলে গেলেন। চরম বাস্তবতার এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। তো এটা রিস্ক না? রিস্ক। ক্ষতি হয় কাদের? ক্ষতি হয় যারা এমপ্লয় আছে, তারা চাকরি হারায়, লে অফ হয়ে যায়। ঠিক আছে, কারণ আপনি যাকে চাকরি দিচ্ছেন, আপনার কোম্পানিতে যে চাকরি করতেছে, তার উপর তার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, ঠিক না? আর আপনি মনে করেন আপনি টাকা পয়সা ম্যানেজারে দিয়ে আপনি, হ্যাঁ, কিন্তু এফেক্টেড হয় তা, ঠিক আছে। এবার কর্পোরেট ফাইন্যান্স বা অন্য জায়গায় আরো এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। তো মোট কথাই হচ্ছে যে আপনি ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে রিস্ক অ্যান্ড রিটার্নের মধ্যে একটা ট্রেড অফ করতে পারবেন। মানে আমি লোন 40% না 40% নিব না, হয়তো বা লোন একটা নিব না, আমি লোনটা কমাই দিই। আচ্ছা, আমি কিছু স্টক বেচে দিই, হ্যাঁ, আমার স্টক হোল্ডার্সদেরকে 6 মাস পরে না দিয়ে 9 মাস পরে দিলেও সমস্যা নেই, ঠিক আছে, নিলাম। দিস ইজ হাউ কি আপনি রিস্কটাকে ট্রেড অফ করতেছেন রিটার্নের সাথে, ঠিক না? সো ইট ইজ ওয়ান অফ দ্য ফিচার। দেন প্রফিটেবিলিটি বা এটা রিটার্নও বলতে পারেন। সেটা কি যে অপটিমাল মিক্স ম্যাক্সিমাইজেস দ্য রিটার্ন। আপনি যত ক্লেভারলি, যত স্মার্টলি এই মিক্সটা করতে পারবেন, যেমন আপনি মনে করেন এ ব্যাংকে আপনাকে ইন্টারেস্ট আপনার দিতে হবে 10%, অনেক খুঁজে খুঁজে বি ব্যাংক পাইবেন যেটা 9% দিবে, 9% আপনাকে দিতে হবে ইন্টারেস্টটা, ঠিক আছে। যদিও এটা হয় না, কারণ এখন হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের আন্ডারে প্রত্যেকটা ব্যাংক রেগুলেটেড হয়। বাংলাদেশ ব্যাংকে বলা হয় রেগুলেটরি অথরিটি অফ অল দ্য ব্যাংকস ইন ইন্ডিয়া, মানে যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট লাইক আইডিএলসি, বঙ্গা বাংলা, আইপিডিসি, এগুলো, হ্যাঁ। সব ব্যাংকের কম বেশি সেম দেখবেন, কোনো রেটের মধ্যে খুব একটা মেজর ডিফারেন্স দেখবেন না, কারণ ওদেরকে ম্যানেজ করতেছে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। আবার আপনাদের ইউনিভার্সিটিকে ম্যানেজ করা একটা অথরিটি, বলেন তো তার নাম কি? ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। আপনার যা কিছু করতে হয় সব ইউজিসির কাছে যেতে হয়, ইউজিসি প্রত্যেকটা ইউনিভার্সিটি। তারপরে আবার মনে করেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আছে হচ্ছে আপনার যে বাংলাদেশ বীমা কর্পোরেশন। তারপরে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ, এই ইয়ার জন্য আপনার কি বলে স্টক এক্সচেঞ্জের জন্য একটা অথরিটি আছে, বিসেক বলে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তারপরে সরকারি যে চাকরি পান আছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এরকম প্রত্যেকটা জায়গার এখন কি এরকম রেগুলেটরি বডি থাকে, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, ধরা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অপটিমাল মিক্স, আপনি যত ক্লেভারলি স্মার্টলি মিক্স করতে পারবেন, আপনার তত বেশি রিটার্ন আসবে। সিম্পল, ঠিক আছে। যেমন আপনি দেশ থেকে না নিয়ে বিদেশ থেকে ফান্ড আনতে পারেন, সেইটাই, মানে এটা ওয়ান অফ দ্য ফিচার যে প্রফিটেবিলিটি ইজ আ ফিচার। এটাও বেশ কম হইতে পারে, মনে করেন আমার ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার ডিফার করতে পারে। কেন? এই ফিচারটার জন্যই তো করবে। এই এসিটার ইনভার্টার আছে, ওই এসিটার ইনভার্টার নাই, তাহলে এই এসিটার ফিচার বেশি, এসিটার ফিচার কম, ঠিক না? সেটাই। দেন টাইপ অফ ক্যাপিটাল স্ট্রাকচার যদি আমরা দেখি, টাইপ 1 ইকুইটি অনলি স্ট্রাকচার, পুরাটা ইকুইটি দিয়ে করা হয় ফাইন্যান্সিং। এটা ডেট অনলি স্ট্রাকচার, পুরাটাই লোন, কিন্তু ইন রিয়ালিটি এই দুটার কিছুই থাকে না। স্যার এগুলো পড়েছিলাম। আচ্ছা, হাইব্রিড জিজ্ঞাসা করুন। আচ্ছা, ঠিক আছে, হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে দুটার কম্বিনেশন। আচ্ছা, এটা পড়াইছি। আচ্ছা, ডিটারমিনেন্টস অফ ক্যাপিটাল স্ট্রাকচারটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেন একটা ম্যাথ করব। তো প্রথমত ডিটারমিনেন্টস কি, যেটা ডিটারমাইন করে, যেটা ম্যাট্রিক্স, মানে আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা কোন পর্যায়ে আছে, কোন স্টেটে আছে, হ্যাঁ, সেটাকে আমার তো ডিটারমাইন করতে হবে, ঠিক না? সো ডিটারমাইনগুলোর প্যারামিটার্সগুলো কি? সো প্রথমটা হচ্ছে বিজনেস রিস্ক, ঠিক আছে। সো বিজনেস রিস্ক একটা ফ্যাক্টর যে আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা ঠিক মতো হচ্ছে কিনা বা ডিসিশনটা নেওয়া ঠিক হয়েছে কিনা। বিজনেস রিস্ক থাকতে পারে না, যেমন আপনি চালের ব্যবসা করতে চান, 10 বিঘা জমি নিলেন কারোর কাছ থেকে, হ্যাঁ, তারপরে মনে করেন যে ওই ধান মনে করেন লাগাইলেন, এখন বন্যা এসে সব শেষ করে দিল। এখন আপনি ধরে রাখছেন যে আরে আমার যদি
এটা একটা খুব বাস্তব চিত্র। আমার যদি আজকে ধান টান উঠে তাহলে যে কৃষকরা বলে না যে মেয়ের বিয়ে দিব, ছেলের বিদেশ পাঠাবো, অনেক কিছু প্ল্যান করে রাখছে, কিন্তু কোনো কারণে একটা বন্যা এসে সব শেষ করে দিবে। দ্যাটস আ বিজনেস রিস্ক। তার মানে যে কোনো ধরনের মানে একটা আনসার্টেনিটি যদি আপনার চলে আসে, এখন আপনি যে এই যে ব্যবসাটা করতেছেন, আরেকটু ভিতরে ঢুকি, ব্যবসাটা যে করতেছেন এটার জন্য সরকারকে তো আপনার একটা ট্যাক্স দিতে হবে, ঠিক না? ব্যবসা আপনি করতেছেন, সরকার আপনাকে ট্যাক্স মাফ নাও দিতে পারে বা দিবে না, ঠিক আছে? সরকার ট্যাক্স আপনাকে যদি মাফ না করতে, এখন মনে করেন যে আপনি অনেকের কাছ থেকে লোন টোন নিয়ে ব্যবসা করতেছেন, আবার আপনাকে ট্যাক্সও দিতে হচ্ছে, এখন আপনার যে প্রফিটটা আসতেছে বা আসার কথা ছিল সেটা আসে না, আপনি ট্যাক্স দিতে যেতে পারবেন না। সেখানে এটা বলতেছে যে ভেরিয়েবিলিটি ইন আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, ইবিআইটি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আপনার অ্যাকাউন্টিং এ পড়ছেন ইবিআইটি, ইবিটি? অ্যাকাউন্টিং হচ্ছে না, চলতেছে না ক্লাস নাকি শেষ? আচ্ছা, যাই হোক, এটা অ্যাকাউন্টিং এ ইবিআইটি সম্পর্কে জানার কথা বা হয়তো রিকালেক্ট করতে পারতেছেন না। সিবিআইটি নিয়ে আমরা একটা ম্যাপ করব। সিবিআইটি হচ্ছে আপনি একটা মনে করেন চকলেট কাউকে বেচছেন, হ্যাঁ, আর চকলেটের যে ব্যবসা করতেছেন সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হবে না? সো এই ট্যাক্স আবার যে লোন নিছেন ওটার জন্য, বিভিন্ন জায়গা থেকে যে ফান্ড নিছেন ওটার জন্য আপনাকে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে না? ওগুলাকে আপনার লাভে ধরতে পারবেন? পারবেন না। সরকারকে ট্যাক্স দিবেন আর হচ্ছে হ্যাঁ ইন্টারেস্ট, লভ্যাংশ না, ওটা ডিফারেন্ট জিনিস। ইন্টারেস্ট দিয়ে দিলেন যার কাছ থেকে লোন নিছেন, কারণ আপনার তো একটা ফিক্সড কমিটমেন্ট হয়েছে যে আমি 10% ব্যাক করব। তার মানে 3000 টাকায় 10% কত হয়? 90 টাকা নাকি? সরি 90 না, 10% 300 টাকা, সরি ভুল বলছি, 300 টাকা মনে করেন আপনার সাথে ডিল হয়েছে, সো 300 টাকা আপনার দিয়ে দিতে হবে। এখন আপনি লাভ করেন, লস করেন, যাই করেন না কেন 300 টাকা আপনার দিতেই হবে, নাহলে ইন্টারেস্ট বাড়তে থাকবে। জিনিসটা তো এরকম। তো জিনিসটা হচ্ছে যে এই যে ইন্টারেস্ট রেট সহজে টাকাটা, এটা তো আপনার লাভ না, সো লাভের অংশ থেকেই তো, বা যা লাভ করছেন সেখান থেকেই তো দিয়ে দিতে হয় জিনিসটা, ঠিক না? রেভিনিউ থেকে আমরা মাইনাস করি। সো আমরা যখন বিভিন্ন এক্সপেন্সেস, তারপরে কোনো করেন এমপ্লয় স্যালারি, অনেক রেন্ট টেন বহু কিছু, দেন লাস্টে হচ্ছে আপনার ইবিআইটি ট্যাক্সেস মাইনাস করার পর যা আসে ওটা হচ্ছে আমার নেট প্রফিট বা ওটা আমার নেট ইনকাম, ঠিক আছে? সো জিনিসটা কিন্তু এইভাবে আসে। একদম লাস্টে মনে করেন যে অনেক টাকা আছে, দেখবেন ঠাস 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 করে ছোটো সব খরচ হইতে দেবে, হ্যাঁ। তো জিনিসটা হচ্ছে যে এই ইবিআইটিটা এটাই যে নেট প্রফিটের আগে ইন্টারেস্ট আর ট্যাক্স সহ যে লাভটা আপনি করছেন, ঠিক আছে? সো এই যে আর্নিং এ যদি আপনার ভেরিয়েবিলিটি আসে তাহলে ইবিআইটি আপনি মানে ওই ইবিআইটি ভ্যালুটা যেটা আসবে ওইটা দিয়ে আপনি গুড পজিশনে থাকতে পারবেন। এটা আপনার জন্য একটা রিস্ক, ঠিক আছে? আপনি তো একটা প্রপার ওয়েতে প্ল্যান করে রাখছেন। তো এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট, বিজনেস রিস্কের উপর ডিপেন্ড করে ক্যাপিটাল স্ট্রাকচার ডিটারমাইন। দেন কোম্পানি সাইজ, কোম্পানি যত বড় হবে, অনেক বড় কোম্পানিতে অল্প একটু আপনি ফান্ড নেন না, লাভ আছে? লাভ নেই। সো কোম্পানি সাইজ একটা ফ্যাক্ট। গ্রোথ রেট, হ্যাঁ, যারা বেশি গ্রো করতে চায় তারা কিসের উপর ফোকাস করে? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। when it comes about wealth maximization, তার মানে কি যে আমি আমার শেয়ার ভ্যালু বাড়াবো। শেয়ার ভ্যালুর কথা যখন আসে তখন কি আসে? ইকুইটির কথা আসে, ঠিক না? সো এটাও একটা ডিটারমিনেন্ট যে আমি যদি গ্রোথ রেট পাইতে চাই, মানে আরো বেশি গ্রো করতে চাই, তখন দেখা যাবে আমি অনেক বড় বড় ইনভেস্টরদের কাছে যাব, যাদের কাছ থেকে অনেক বেশি ফান্ডে অনেক কম পার্সেন্টেজ আমি সেল করতে পারবো আমার কোম্পানি। সো আমার যখন আমি অনেক বেশি ফান্ডে কম সেল করব তখন কি আলটিমেটলি আমার এটা পুরো 100% একটা ইম্প্যাক্ট করবে না? মনে করেন আপনার কাছে আমি 20% সেল করলাম, সাপোজ কত টাকা? 200 টাকা। আচ্ছা 200 না, 400, হ্যাঁ 200 টাকাই দিবে। আচ্ছা, সো 20% আপনাকে সেল করে দিচ্ছে, আপনি আমাকে 200 টাকা দিচ্ছেন, তাহলে কোম্পানির ভ্যালু কত? 1000, ঠিক না? 1000 এর 20% দিতে 200, ঠিক না? এখন যদি আমি 20%টা হাসানের কাছে
400 টাকায় বিক্রি করে দেয় এবং হাসান যদি রেডি হয় আমাকে 400 টাকা দেওয়ার জন্য, তাহলে আমার কোম্পানির ভ্যালু কি হবে? বাড়বে বাড়বে না? কত বাড়বে? স্যার 2000 বলেন। টোটাল 2000। হ্যাঁ, মানে মনে করেন যে এখানে 20%-এ 200 আমি বেচছিলাম হচ্ছে 200, মানে 200টা শেয়ার বা 200 টাকা, ভালো ছিল একটা যে। ঠিক আছে? এখন আমি 20%, সেই 20%ই বেচতেছি 400 টাকায়, তাহলে আমার ভ্যালু কত হয়ে যাবে? কোম্পানির ভ্যালু 1 লাখে হয়ে যাবে 2000, ঠিক না? নাকি বুঝছেন ব্যাপারটা? ম্যাথ আসছে মাথায়? 2000-এর 20% কত? 400 টাকা না? নাকি আমি ভুল বলছি? 4×5=20, 400 টাকা। সো আগে দেখেন, আমি যখন সালেহের কাছে একটা মানে বিক্রি করছি, তখন সে আমাকে 20%-এর জন্য 200 টাকা দিতে রাজি হয়েছে। আর যখনই হাসানের কাছে গেছিলাম, হাসান অনেক বড় লোক, অনেক ইনভেস্টার, তার অনেক প্ল্যান আমার ব্যবসা নিয়ে, হ্যাঁ, সে আমাকে বললো ঠিক আছে 20% আই ক্যান পারচেজ ফর 400, আই ক্যান পারচেজ ফর 400 টাকা, ঠিক আছে? তখনই কি হবে? ওই যে আমি বলছিলাম রিপল এফেক্টের কথা, একটা শেয়ারের টোকা মারা মানে সবগুলো শেয়ারের টোকা মারা। অ্যাজ এ রেজাল্ট আমার কোম্পানির ভ্যালু হয়ে যাবে 1000 থেকে লাভ দিয়ে 2000। বুঝছেন ব্যাপারটা কি? সো গ্রোথ রেটের জন্য আমরা অফেন বড় বড় ইনভেস্টরসদের কাছে যাই, আরো বেশি ফান্ড নিই, আরো বেশি প্রজেক্ট করি, কোম্পানির বিজনেস চ্যানেল বাড়াই, বিভিন্ন কাজ করে থাকি। সো ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ডিটারমিনেন্টস। সো এর ক্ষেত্রে কি করতে হবে? আমার ইকুইটিতে বেশি রিলাই করতে হবে, ঠিক আছে? দেন মার্কেট কন্ডিশন, ইকোনমিক ক্লাইমেট, এটার উপরও এখন আপনি যদি গ্রামে গিয়ে মার্সিডিজ বেঞ্চ সেল করেন, তাহলে তো এটা সমস্যা, ঠিক না? কাঁচা মার্সিডিজ বেঞ্চ আপনাকে শহরেই বেচতে হবে, ওইটাই আপনার ক্যাপিটাল স্ট্রাকচার ওইভাবেই ডিসাইড করতে হবে। আর যদি গ্রামে বেচতেই হয়, আপনাকে সেইভাবেই চিন্তা করতে হবে যে এই মার্কেট কন্ডিশন মানে এরকম একটা বাজে অবস্থায় কিভাবে আমি একটা গাড়ি সেল করতে পারি, ঠিক আছে? সো ইট ইজ অলসো অ্যানাদার ডিটারমিনেন্ট। লাস্ট হচ্ছে ট্যাক্স কনসিডারেশন, যে আপনি বেশি লোন নিলে কম ট্যাক্স দিবেন না কম লোন দিলে বেশি ট্যাক্স দিবেন, মানে এরকম একটা ব্যাপার ট্যাক্সের ক্ষেত্রে। সো ট্যাক্স কনসিডারেশন ইজ অলসো আ ফ্যাক্ট। সাপোজ এখন মার্কেটে লোনের দাম বেশি, মানে লোনে আপনাকে বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক না? তখন আপনার কি ট্যাক্স বেড়ে যাবে না? ইন্টারেস্ট বেশি দিচ্ছে সরকার, তো আপনার কাছে একটা কর্পোরেট ট্যাক্স নেই। বা মনে করেন মার্কেটে হচ্ছে র ম্যাটেরিয়ালের এখন দাম বেশি, আপনি চিন্তা করলেন যে এখন সব কিছু স্টক করবেন, সব স্টক টক করে এখনই ব্যবসা করবেন। এই ব্যবসাটা করার জন্য আপনি কি করলেন? লোন নেবেন একটা ব্যাংক থেকে, ঠিক আছে? আর লোনের ইন্টারেস্টও বেশি, আবার গভর্নমেন্টকে ট্যাক্সও দিতে হবে বেশি, তাহলে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার ডিফারেন্ট হবে না, ঠিক না? আপনার ডিসিশনটা ডিফারেন্ট হবে না, কিভাবে মিটিগেট করবো। সো ট্যাক্স কনসিডারেশন ইজ অলসো আ ডিটারমিনেন্ট। এবার আমরা ম্যাথে ঢুকি। দেখ, ম্যাথটা খুবই সোজা একটা ম্যাথ, মানে তেমন কঠিন কিছু না। আর্নিং বিফোর ট্যাক্স নিয়ে কথা বললাম, সেটা এরকম একটা ম্যাথ থাকবে। আমরা নেট প্রফিট মার্জিন নামে একটা গেছিলাম না, মনে আছে? হ্যাঁ আচ্ছা, যাই হোক, এই সেই নেট ইনকাম সূত্র নিয়ে এই জাস্ট হ্যাঁ। আচ্ছা দেখেন, কোম্পানি হ্যাজ ইপিআইটি অফ 500,000। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, ফাইন্যান্সের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে যে আইডেন্টিফাই করা কোনটা কি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেইখানে দেখেন আমার কি কি আছে দেখতে হবে। ফার্স্ট অফ অল ইবিআইটি দেওয়া আছে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তার মানে আমি যে আর্নটা করতেছি, যে টাকাটা, মানে আমার হাতে যে নেট প্রফিটটা আসবে, ওইটা সহ ট্যাক্স আর ইন্টারেস্ট কত সেটা আমার দেওয়া আছে। আমার ট্যাক্স আর ইন্টারেস্ট বের করে ফেলতে হবে, ঠিক না? যেটা আমি একটু আগে বললাম, ওইটাই ম্যাথ আকারে এখানে আছে। ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে কত? 50,000, তাহলে আয়ের ভ্যালু কত? 50,000। আর ট্যাক্স রেট কত? 30%। তার মানে যেই টাকাটা আসবে সেই টাকাটার উপর 30% ট্যাক্স। সবসময় মনে রাখবেন যে ইবিআইটিতে, সেটা একটু মুছি, ইবিআইটিতে আগে এই আইটা ক্যান্সেল হয়, তারপরে টিটা ক্যান্সেল হয়, দেন আমি আর্নিং বিফোর না আর্নিং আফটার পাই, মানে পরে আর্নিং আফটার।
বা নেট ইনকাম যেটাকে বলবো, নেট প্রফিট। সো প্রথমে আয়কে উঠে বের করে দিলাম, তারপরে ট্যাক্সকে বের করতে হবে। এর জন্য দেখেন এখানে আমি আইতে একটা রেড মার্ক করছি, মানে এটা বের হয়ে যাবে। কিভাবে হবে দেখেন, সো আমি এখান থেকে অলরেডি আইডেন্টিফাই করছি আমার ইবিআইটি হচ্ছে 500,000, ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 50,000, আর ট্যাক্স রেট হচ্ছে 30% which is 0.30। ঠিক আছে? সো এইবার আমি কি করব, যে আইটাকে বের করব। তাহলে কি আর্নিং বিফোর ট্যাক্স পাবো আমি। আইটাকে বের করলে কি হয়ে যাবে, আগে ছিল আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইন্টারেস্টকে মাইনাস করে দিচ্ছি, তাহলে ইবিটি ট্যাক্সটা এখনো আছে। হ্যাঁ, সো ট্যাক্সটা শুধু থাকবে। সো ফার্স্ট স্টেপে আমার ইবিটি বের করতে হবে। ইবিটি কিভাবে বের করব, জাস্ট ইবিআইটি যে ভ্যালু আছে ওখান থেকে ইন্টারেস্ট এক্সপেন্স মাইনাস করে দেব, শেষ। তাহলে কত, এই যে 4,50,000 পাইলাম। এইটার উপর আমরা ট্যাক্স রেট ক্যালকুলেশন কিভাবে করব দেখেন, 4,50,000, ঠিক না? এটার উপরে যদি আমি 30% ট্যাক্স অ্যাপ্লাই করি, তাহলে ভ্যালুটা কত আসে? ভ্যালু আসবে হচ্ছে 5 এর পাশে হচ্ছে 4,3, মানে 135, 1,35,000 আসবে 30%, ঠিক না? নাকি 4,50,000 উপরে 30% ট্যাক্স কত আসবে? ক্যালকুলেটর করেন, 1,35,000 আসবে, ঠিক না? নাকি কনফিউজ হচ্ছেন না? বুঝতে পারছেন কি হচ্ছে? হ্যাঁ, 1,35,000 হচ্ছে। সেই 4,50,000 থেকে 1,35,000 বিয়োগ দিয়ে দেন, বাকি থাকে 3,15,000। এটাই আনসার। জিনিসটা কি বোঝা গেছে? এটাই আমরা একটু ফর্মুলাতে এভাবে লিখছি। চাইলে আপনি কি করতে পারেন, ইবিটি মাইনাস ইবিটি ইনটু ট্যাক্স রেট, এটাও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। ইবিটি ইনটু ট্যাক্স রেট, ঠিক আছে? মানে ইবিটি থেকে ইবিটির উপরে যে ট্যাক্স রেটটা আছে, ট্যাক্স ভ্যালুটা আছে, ওটাকে মাইনাস করব। সেটাকে এখন আমি যদি বেসিক ম্যাথ আপনাদেরকে দেখাই, আমরা কি করছি। স্যার মানে এখানে যে নেট ইনকামটা আমরা স্লাইডে যে সূত্র আছে ওইটা হ্যাঁ। বাদে যদি ইবিটি ইনটু মাইনাস ইবিটি, না ইবিটি One মাইনাস minus দেব, ইবিটি মাইনাস আপনি যে সূত্রটা লিখলেন হুম। এটা দিলেও এই সেম অ্যানসার আসবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমরা বেসিক ম্যাথে যাই। দেখেন, মনে নাই x মাইনাস এক্স ওয়াই, এক্স যদি কমন নেন তাহলে কি 1 মাইনাস ওয়াই হয় না? ইয়েস স্যার। বাবার মনে করেন এক্স ওয়াই মাইনাস এক্স যদি করেন, এক্স যদি কমন নেন তাহলে ওয়াই মাইনাস 1 হয় না? সো এইখানে কি হয়েছে, ইবিটি আবার ট্যাক্স রেটের সাথে ইবিটি আছে, সেই ইবিটিটাকে কমন নিয়েছে। এইভাবে মনে রাখতে পারেন, বেসিক ম্যাথমেটিক্স যেভাবে আমরা করি ওইভাবে মনে রাখতে পারেন, বা আপনি এরকম ভাবে করতে পারেন যে এই 4,50,000 30% কত হয় এটা বের করে নিলেন, নিয়ে 4,50,000 থেকে এটা মাইনাস করবেন, শেষ। একই জিনিস, সেম শিট, ঠিক আছে? আচ্ছা, এইদিকে ঠিক আছে, দেখছো কেমন অফ করে দাও।